আমাদের যেরকম উজালা আছে যখন ঢালছে ওরকম উজালার মতো নীল। বইয়ের দোকানে মহাত্মা গান্ধীর একটি বই রয়েছে এখানে। এয়ারবিএনবি ছাড়াও বা হোটেল ছাড়াও এখানে নর্মাল রেন্টাল হোম কিরকম হয়। ও ওয়াও। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন পর্তুগালেই আছি। আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে আমি পর্তুগালে আছি কিছু ব্যক্তিগত কারণে, আর কিছু ভিডিওতে হয়তো এটাও বলেছি যেদিন আমি এখান থেকে চলে যাব তার আগে আমি ওই শহরটায় দেখাবো যেটায় আমি এতদিন ছিলাম। তো আজ সেই দিন, আজ ডিসেম্বরের 17 তারিখ। আমি কালকে পর্তুগাল ছেড়ে চলে যাচ্ছি আবার নেদারল্যান্ডসে ব্যাক। তো আজকে আমি এই শহরটা দেখাবো যেটা আমি এতদিন আছি। শহরটার নাম হলো ভিজিউ। এইটা হলো একদম সেন্ট্রালটা যেখানে আমি থাকি এই বাড়িটাতে, এখানে মানে এতদিন এই বাড়িটাতে এখানে ছিলাম। এটা হলো ভিজিউ সেন্ট্রাল। এখানে এরকম একটা বিশাল বড় পার্কিং, ওইখানেই কাসেল রয়েছে, এখানে এরকম বাড়ি, ক্যাফে সব রয়েছে। এই পুরো যে শহরটা খুব ছোট্ট একটা শহর। এখানকার যারা থাকে তারা বলে আমরা হলাম পর্তুগালের হার্ট, মানে এটা একদম সেন্ট্রাল পর্তুগালে এই শহরটা রয়েছে। আর পুরো শহরটাই পাহাড়ের ওপরে, মানে কখনো দেখবেন আমি উঠছি কখনো নামছি, কোথাও কোনো সোজা রাস্তা নেই। এখানে শহরটা খুব ছোট্ট, এবার এতটাই ছোট যে এইখানে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে শুধু বাস আছে, আর বাকি কিন্তু দেখা যাচ্ছে গাড়ির পরিমাণ এখানে কত, মানে পার্কিং খুঁজে পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার এখানে। তো বাকি সবাই এখানে গাড়ি চালায় বেশিরভাগ মানুষ, আর না হলে হাঁটাহাঁটি এরকম। এখানে কোনো ট্রাম নেই, ট্রেন নেই, মেট্রো নেই, কিচ্ছু নেই এই শহরে। আমি আগেই দেখালাম আমি থাকি ওই দিকটা, এই যে নীল রঙের দেখা যাচ্ছে এই বাড়িটায় আমি থাকি। এই হলো পার্কিং, এটা একদম সেন্ট্রাল। আর ঠিক এখান থেকেই আমার বাড়ি থেকেই একদম 1 মিনিটেরও কম, মানে কয়েক সেকেন্ড হেঁটে এটা হলো কাসেল মিউজিয়াম। এর এখানে একটা আছে ক্যাথিড্রাল। এখান থেকে দারুণ একটা সিটি ভিউ আছে, সেটাও আমি দেখিয়ে দিই, রোদটা যেহেতু ওদিকে পড়ছে। আমি এখন শুরু করব ভিজিউ ক্যাথিড্রাল দিয়ে। তো প্রচন্ড সুন্দর ক্যাথিড্রাল, সব থেকে সুন্দর হলো আকাশটা ক্যাথিড্রালের ওপরের। এখানের ওয়েদার কিন্তু দারুণ ভালো থাকে, একদম রোদ ঝলমলে। এখনের টেম্পারেচার হলো 10 ডিগ্রি, 8 থেকে 10, 8-10 নামছে উঠছে। এই গির্জাটি 17 শতাব্দীতে মিসেরিকর্দিয়া ব্রাদারহুড দ্বারা তৈরি হয়েছিল, যারা দরিদ্র, অসুস্থ এবং অসহায় মানুষদের সাহায্য করত। তারা এই গির্জার প্রার্থনার জায়গাটাকে ব্যবহার করত অসুস্থদের চিকিৎসা করার জন্য এবং দরিদ্রদের খাওয়ার ব্যবস্থা করার জন্য। গির্জাটি ঢুকতেই আমরা দেখেছিলাম তার সামনে সাদা এবং সোনালী রঙের সুন্দর কাজ করা দেওয়াল, এবং এখন দেখা যাচ্ছে ভেতরে কাঠের কাজ করা একই রঙের। এই কাজ সেই সময় পর্তুগিজ শিল্প ও সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। লোককথা বলে একসময় এই গির্জা এমন একটি জায়গা ছিল যেখানে মানুষ তাদের সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করত এবং নিজেদের দুঃখ ভাগ করে নিত। তো চার্চ আমরা দেখে নিলাম, রোদ আরো ঝলমল হয়ে উঠেছে, এখন ওইটায় যাব। তো এখন আমি যে মিউজিয়ামটায় যাচ্ছি সেই মিউজিয়ামটার নাম হলো গ্রাও ভাস্কো। আর এই মিউজিয়ামটা অ্যাকচুয়ালি একটা খুব বিখ্যাত পেন্টার ছিল এখানে, যার নাম ছিল ভাস্কো ফার্নান্ডেস, তার জন্য এটা তৈরি। মিউজিয়ামটা তৈরি হয়েছিল 1916-তে। এটা এখন মানে 1916 থেকে এটা তার নামে মিউজিয়াম, তার কিছু কাজ ভেতরে রয়েছে। এই যে বিল্ডিংটা সেটা তৈরি হয়েছিল কিন্তু 1593 সালে। আর আমি এক্ষুনি বললাম যে 1916 থেকে এটা মিউজিয়াম হয় ওনার নামে। তো তার আগে এটা একজন বিশপের আর কি প্যালেস ছিল। তো এখন ঢুকে দেখি ভিতরে কি আছে। ঢুকে গেছি মিউজিয়াম। এখানেও হয়তো কথা বলা যাবে না, এত ইকো হচ্ছে।
পর্তুগালের বিখ্যাত রেনেসা যুগের চিত্রশিল্পী ভাস্কো ফার্নান্ডেস বা গ্রাও ভাস্কো তার কাজের জন্য খুবই জনপ্রিয় ছিল। 15 শতকের শেষে এবং 16 শতকের শুরুর দিকে তার শিল্প খুবই জনপ্রিয় হয়েছিল। তার প্রত্যেকটি আঁকা আলোকপাত করে 15 ও 16 শতকে সেই সময়ের এই শহরের ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় দিকগুলির ওপর। এই মিউজিয়ামে এমন কিছু বিখ্যাত আঁকা রয়েছে যা দেখলে আমরা সেই সময়ের ধর্মীয় গল্প এবং মানুষের জীবনের নানা দিক দেখতে পাই। তাদের মধ্যে কিছু হল ক্রাইস্ট ইন দ্য গার্ডেন, প্রিজন অফ ক্রাইস্ট, ফাইট ইনটু ইজিপ্ট, সেন্ট পিটার ইত্যাদি। এই পেন্টিংগুলি পর্তুগালের জাতীয় ঐতিহ্য হিসাবে সংরক্ষিত রয়েছে এবং এগুলিকে ন্যাশনাল ট্রেজার হিসাবেও ধরা হয়। এইটা দেখা শেষ, এবার এর পাশেই রয়েছে সান্তা ম্যারিয়া ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালটা তৈরি হয়েছিল 12 শতকে এবং একে পর্তুগালের পুরনো রোমান স্থাপত্য শৈলীর একটি দারুণ উদাহরণ হিসেবে ধরা হয়। এই ক্যাথিড্রালটি শহরের মাঝখানে অবস্থিত এবং এটি এই শহরের ধর্মীয় ইতিহাসের একটি বড় অংশ। এই গির্জার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর আর্কিটেকচার এবং ভেতরের সজ্জা। বাইরে থেকে দেখলে মনে হবে এটা রোমান শৈলীতে তৈরি, কিন্তু ভিতরে গথিক এবং বারোক শৈলীর মিশ্রণ দেখতে পাওয়া যায়। এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, অনেক ঐতিহাসিক ঘটনারও সাক্ষী। এখানে অনেক পুরনো ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন রাজা এবং পর্তুগিজ নেতাদের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটেছে। এবারে এই শহরের আরেকটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, এখানে যেহেতু খুব ছোট শহর, তো একটা হাইওয়ে রয়েছে যেটা অন্যান্য শহরকে কানেক্ট করে। তাছাড়া পুরো শহরের মধ্যে কিন্তু ছোট ছোট গলি দেওয়া শহর, মানে এখানে যাবেন এইদিকে একটা গলি, ওইদিকে একটা গলি, আর প্রত্যেকটা গলি খুব সুন্দর, মানে খুব হিস্টোরিক শহরও বলা হয় এটাকে। তো প্রত্যেকটা গলির মধ্যে দেখতে পারবেন বিভিন্ন ধরনের আর্ট, বাড়িগুলোর ওই টাইলের সুন্দর সুন্দর করে কাজ করা, এরকম প্রচুর এখানে রয়েছে। তো সেরকমই গলির মধ্যে একটা খুব গলি আছে এখানে, যার নাম রুয়া দিরেইতা। তো আমি এখন সেই গলিটায় যাব, সেই গলিটা আপনাদেরকে দেখাবো। সব গলিতে দেখানো সম্ভব না, তো আমি সব থেকে বেস্ট গলিটা চুজ করেছি দেখানোর জন্য। তো এখন সেই দিকেই যাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানটা আছি তার চারপাশটা একবার দেখাচ্ছি। তো আমি ওইখানটা লাস্ট যেটা গেলাম ওটারই পিছনটা এটা, আর এইখানে এরকম চারিদিকে বাড়ি, কিছু কাজ চলছে। এইখানে প্রত্যেকটা বাড়ির কিন্তু আর্কিটেকচার একই রকম, শুধু এক একটা সাদা, এক একটাতে টাইল করা, কিন্তু যদি জানলাগুলো দেখেন, জানলাগুলো একদম সেম রকমের প্রত্যেকটা। খুবই পুরনো একটা স্ট্রিট এটা, পুরো কিন্তু শহরটাই এরকম, মানে এরকম একটা গলি, যেরকম বললাম সব গলি গলি গলি, গলির মধ্যেই সব। আমার পিছনেই ছিল ওখানটা সুন্দর একটা থিম মতো করা, যেখানে স্যান্টা ক্লজ দাঁড়িয়ে আছে আর লোকজন গিয়ে ছবি তুলছে। অ্যাকচুয়ালি ছবি তুলতে ওই 1 ইউরো 2 ইউরো দিতে হয়,
তো আমি একদম বিনা ব্যাগেই বেরিয়ে গেছি, শুধু ফোন নিয়ে। মানে আমার কাছে কিচ্ছু নেই এখন, না কার্ড আছে না ক্যাশ আছে, শুধু আমার ফোন আছে, ফোন থেকে পে করতে পারি কোথাও চাইলে। তো সেই জন্য আমি আর ছবি তুললাম না। যাই হোক, রাস্তাটা দেখাই। আমি আগেই বললাম পুরো শহরটাই যেহেতু পাহাড়ের ওপরে নয়, এরকম রাস্তা উঠবে, আর যেখানে সম্ভব না সেখানে বেশিরভাগই এরকম সিঁড়ি করা। এই মুহূর্তে রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, তো আমি এখন নিচের দিকেই নামছি। আর এইখানেই দারুণ সুন্দর এই যে স্ট্রিটটা, সেটা হলো এই শহরের সব থেকে পুরনো স্ট্রিটের মধ্যে পড়ে। এটাকে ওল্ডেস্ট স্ট্রিট অফ ভিসিউ বলা হয়। এই যে এখানে লেখা আছে রুয়া দে দিরেইতা। রুয়া মানে রোড, দিরেইতা হলো একটা নাম। এই রাস্তা থেকেই হেঁটে হেঁটে আসছিলাম, তো এখানে একটা খুব সুন্দর বইয়ের দোকান, আর হঠাৎ চোখে পড়লো বইয়ের দোকানে মহাত্মা গান্ধীর একটি বই রয়েছে এখানে। তো এই হলো মাঝখানে একটা এখানে মেন রোড, যেটা হলো মেন রোড মানে 50-র রাস্তা, 30 আর 50 কিলোমিটার পার আওয়ার এরকম রাস্তা। ওইখানটা রয়েছে একটা রাউন্ড অ্যাবাউট, আর ঠিক রাউন্ড অ্যাবাউটের চারিদিকেই শহরের অলিগলি, মানে ওইদিকে রাউন্ড অ্যাবাউট, এইদিকে একটা গলি চলে গেছে। এই যে এই পাশে গেলে, এই পাশের এক গলিটা থেকে আমি আসলাম, সোজা গেলে ওইদিকে একটা, এরকম করেই কিন্তু গোল করে শহরটা। আর এখান থেকে 1.5 ঘন্টা দূরে হলো পোর্তো। আর এই যে আমি এখন যে গলির মধ্যে থেকে হাঁটছি, আপনারা দেখছেন, দেখে মনে হচ্ছে কি ফাঁকা, এখন খুব ফাঁকা, কিন্তু এখানে ভিড় হয় রাত 10টার পর থেকে, স্পেশালি উইকেন্ডে, মানে ফ্রাইডে থেকে একদম ফ্রাইডে, স্যাটারডে, সানডে রাত 10টার পর থেকে ভোর অবধি গিজগিজ করে মানুষ। প্রচুর বার আছে ছোট ছোট, যেগুলো খোলে তখন, এখনো খোলা, এখন হয়তো তেমন ভাবে মানে অতটা অ্যাক্টিভ নয়। সব রেস্টুরেন্ট গুলো 7টা থেকে খুলবে, তার আগে গেলে কোনো খাবার পাওয়া যাবে না, মানে একটু আমরা যেরকম একটু লেট করে করি না, এখানেও সেরকম লেট করেই করা হয়। তো এটা হলো, আমি এখন রোডের দিকটা আসলাম। রোডের ধারে ধারে এরকম প্রচুর দোকানপাট রয়েছে। এটা একটা দোকান, মানে এরকম প্রচুর দোকান রয়েছে, সুপার মার্কেট আছে, ছোট ছোট সবকিছু আছে। আর সোজা কিছুটা গেলেই 1-2 ঘন্টা হাঁটলেই শহরটাও শেষ হয়ে যাবে, এতটাই ছোট। তো এখন পার হয়ে যাব। আর এইখানে সৌন্দর্য হলো চারিদিকে আপনি যা দেখবেন, যেদিকে তাকাবেন, সেটা কিন্তু সেখানে কোনো কারণে রয়েছে। যেমন এইটা একটা, মানে শহরটা এতটাই রিচ হিস্ট্রিতে যে এইখানে কিছু একটা পাবেন আপনি, ওইখানে কিছু একটা পাবেন, এই দেওয়ালটা কিছু একটা সিগনিফাই করে। তো এরকম প্রচুর জিনিস এখানে অলিতে গলিতে দেখা যায়। তো আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, ওই দিকটা একটু দেখালাম। এবার সোজা গেলে আরো এরকম রোড আছে। এবার আমি এই দিকে যাচ্ছি, এই দিকের একটা এরকম গলিতে উঠছি। রাস্তাটা কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকটা উঁচু, মানে রাস্তাটা এরকম যাচ্ছে, তো এটা পুরোটাই উঠতে হয়। আর এখানে এইসব রাস্তাতেই গাড়ি চলে, এক একটা রাস্তা তো এর থেকেও বেশি উঁচু থাকে, তো সেখানে যখন ব্রেক মারা হয় গাড়ি এরকম স্লাইড করে পিছন দিকে। আর আরেকটা দারুণ জিনিস হলো, এই প্রত্যেকটা অলিতে গলিতে এরকম সুন্দর সুন্দর আর্ট দেখা যায়। এই আরেকটা, এই শহরটাকে বলা হয় গল্প বলার শহর, কারণ এখানে যেদিকেই যান একটা না একটা পুরনো গল্প ঠিক শুনতে পাবেন। শহরের চারপাশে ঘুরে দেখলে অনেক প্রাচীন পাথরের দেওয়াল আর সরু গলির মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের রহস্য। বলা হয় এই শহরের রাস্তাগুলিতে একসময় নাকি মধ্যযুগীয় গোপন চিঠি পাঠানোর ব্যবস্থা ছিল। তখনকার দিনে গুপ্তচর বা বিশেষ দূতরা এই শহরের গলিগুলো ব্যবহার করত গোপন বার্তা আদান প্রদান করার জন্য। পুরো শহরটাই কিন্তু ছোট্ট, এরকম অলিগলি, খুব কোজি একটা শহর। এই জায়গাটা বেশ
সুন্দর একটা জায়গা। এটা গরমকালে আরো সুন্দর দেখতে লাগে, এখন তো সব পাতাগুলো পড়ে গেছে গাছের। এখানে লাইটিং হয় সন্ধ্যেবেলা, আর এখানে এই জায়গাটা দারুণ লাগে অ্যাকচুয়ালি রাত্রিবেলা। এই লাইট গুলো জ্বলে, আর বুঝতে পারছেন কিনা জানি না, প্রত্যেকটা গাছের ডাল থেকে টুনি লাইট ঝুলছে এখানে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, এখন জ্বলছে না বলে হয়তো বোঝা যাচ্ছে না। এই যে এই জায়গাটা হলো এই শহরের একটা খুব ছোট্ট একটা ক্রিসমাস মার্কেট, যেখানে এরকম ছোট ছোট দোকান বসেছে এরকম। তার মধ্যে বেশিরভাগই ওই খাবার পাওয়া যাচ্ছে, ওয়াফেলস, তারপর নিউটেলা দিয়ে বিভিন্ন রকম খাবার, ছোট ছোট সুভেনিয়ার কেনার জায়গা, ফুল কেনার জায়গা। যেহেতু ছোট শহর, বেশি জায়গা নেই, তাই বেশ কিউট করে বেশ একটা মাঝামাঝি এইগুলোর ব্যবস্থা করেছে। আমি আরো দোকান দেখাচ্ছি। আমি এখানে হাঁটতে হাঁটতে একটা দোকানে ঢুকে গেছি, আমার দুজনের জন্য ক্রিসমাস গিফট কেনার আছে। তো ভাবলাম এখান থেকে কিছু একটা নিয়ে যাই। তো এখান থেকে আমি দারুণ দুটো জিনিস কিনেছি। অ্যাকচুয়ালি আমার নেওয়া হয়ে গেছে, তারপর মনে পড়লো যে আমি তো দেখালাম না, তো আমি এখান থেকেই দেখাচ্ছি। একটা নিয়েছি আমি এইটা না, এটা একটু চওড়া এখানে যেটা দেখা যাচ্ছে, আমি আরেকটু সরু নিয়েছি। তো এইটা হলো এক ধরনের রক। এই জিনিসটা একটা রক দিয়ে তৈরি, যেটা হলো এখানকার মাউন্টেন থেকে নেওয়া হয়। আর এই যে রকটা, সেটা দিয়ে মাউন্টেনের বাড়িও তৈরি হয়, এটাকে স্লেট হিসাবেও বাচ্চারা স্কুলে পড়াশোনা করে। আর এটা একটা চিজেরও দোকান, চিজ পাওয়া যায়, সসেজ পাওয়া যায়। And how old is this shop? This one have 2 months and half. Oh, it's new. And you are from Vishu, this city? No, from Sakazar, Sri Lanka. And how far is it from here? 45 kilometers. 5 kilometers. Oh, that's okay. 45. Oh, 45. I heard 5. আর এখানে সুন্দর সুন্দর মধু রয়েছে, এখানকার মধু খুব ভালো। আর এগুলো কি আমি জানি না। What is this? It's pumpkin jam. Oh, okay. And these are honeys, of course, yeah. That one's it's honey. উনি খুব ভালো আপ্যায়ন করছে আমাকে। আমি যদি এখান থেকে নিচ্ছি, উনি অনেক কথা বলছে, আর চিজ খেতে দিল, দারুণ চিজ। তারপর আমাকে কিছু একটা লিকার টেস্ট করাবে। Smell. ও ওয়াও। তো এটা, and what is this made of? It's cherry, blueberry. Okay. তো এটার কালারটা এখানে ব্ল্যাক লাগছে, এটা অ্যাকচুয়ালি নীল। কিরম নীল আমি বলছি, আমাদের যেরকম উজালা আছে যখন ঢালছে ওরকম উজালার মতো নীল। ক্যামেরায় কিছু বোঝা যায় না। তো এটা হলো ব্লুবেরি, তার সাথে এটা আমার জন্য নয়, প্রচন্ড ভয়ঙ্কর মিষ্টি। উনি যেহেতু দিয়েছে আমাকে এখন পোকার ফেস করে খেতে হবে, আর কাশির ওষুধের মতো খেতে। তো এটা জাস্ট একটা নর্মাল লিকার, এর মধ্যে কোনো অ্যালকোহল বা কিছু নেই। এই যে এখানে কালারটা বোঝা যাচ্ছে। আর আমার ভালো লাগেনি খুব একটা। চিজ দিল। Oh, grandma, beautiful. She still makes them. তো এটা একটা চিজ, হাতে বানানো চিজ, যেটা ওই গ্র্যান্ডমা হয়তো বানান।
দারুণ। আমি এখন বাড়ির দিকে, আমি যেখানটা ছিলাম যে দোকানটা জাস্ট 1 মিনিট হাঁটা এই সেন্ট্রালের পিছনের দিকেই। তো বাড়িটা আমি এখন দেখাবো, আমি এতদিন যে অ্যাপার্টমেন্টটায় ছিলাম সেটা দেখাবো, আপনাদের একটা আইডিয়া হবে। এটা এয়ারবিএনবি নয়, এটা জাস্ট একটা রেন্টাল ছিল। এয়ারবিএনবি ছাড়াও বা হোটেল ছাড়াও এখানে নর্মাল রেন্টাল হোম কিরকম হয়। তো আমি দরজাটা খুলে নিলাম, এটা হলো মেন হলো এন্ট্রান্সের দরজা, এই যে চাবি, ব্যাগ, আর এখানে আছে সিঁড়ি। এখন একটু অন্ধকার, ক্যামেরায় আসছে 5টা বাজে, আর 1 ঘন্টায় অন্ধকার এমনিও হয়ে যাবে। আর এখানে একটা অ্যাপার্টমেন্ট, এখানে একটা ঘর আর কি। আমার হলো এইটা, তো এখানে রেখে করিস না। তো এখানে মোটামুটি একটু অবস্থা খারাপের দিকেই, কিছু জামা কাপড় আমি ধুয়েছি, কিছু জিনিসপত্র আমার গোছানো হয়ে গেছে। এটা হলো দরজা, এখানে সব যেগুলো ফেলে দেবো সেগুলো রাখা। এখানে ওয়াশিং মেশিন রয়েছে। এটা হলো কিচেন, কিচেনটা এখানে ওই চকলেট, আলু, কিছু জিনিসপত্র। এখন আজকে সবই গোছানোর দিকে যাচ্ছে, এই যে আমি এখানে সব গোছাচ্ছি। আর এখানে কিছু এই সাইডটা জামা কাপড় মেলা রয়েছে, আমি দেখাচ্ছি না। এখানে ল্যাপটপ, ব্যাগ, একটা ছোট সোফা, এই জানলা। আমার ওই পাশটা খুব সুন্দর একটা ভিউ হতে পারতো, কিন্তু এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে বলে কোনো ভিউ নেই। এইখানে রয়েছে একটা টিভি, আর এই হলো দেওয়াল, আর এই পাশে ফ্রিজ, ছোট লিভিং রুম কাম কিচেন বলা যেতে পারে। আর এইখানে একটা ওই কাবার্ড রয়েছে জুতো, তারপরে টুকটাক জিনিস রাখার। এটা হলো বেডরুমটা, যেটার অবস্থাও বেশ খারাপ, যেহেতু গুছানো চলছে, চারিদিকে সব গুছানো চলছে। এটা হলো বেডরুম, আলমারি প্রায় ফাঁকা করে দিয়েছি, এইগুলো সব গুছাবো। আর এইখানে এই খাট, তারপরে আরো যা যা কিছু ফার্নিচার দেখা যাচ্ছে সব আগে থেকেই ছিল, সবকিছু। আর এইখানে রয়েছে টয়লেট, আয়না, শাওয়ার এদিকে। ব্যাস, এই হলো একটা সুন্দর ছোট্ট কোজি অ্যাপার্টমেন্ট। এইগুলো হলো সব জিনিসপত্র রাখার আর দেখাই একটা খুলে। এটার মধ্যে রয়েছে গ্লাস, আরো গ্লাস, এগুলো সব এখানে ছিল, কিছুই আমার নয়, সাজানো গোছানোই সবকিছু ছিল। তো এইরকম বাড়িগুলো যখন কেউ এখানে আসছে এবং সে অনেকদিন থাকবে, যেরকম আমি ছিলাম 5 মাস 6 মাস বা আরো বেশি, মিনিমাম 6 মাস থাকতে হয়, তখন এইরকম বাড়িগুলো পাওয়া যায়। না হলে এইগুলো 1-2 মাস বা কয়েক সপ্তাহের জন্য এগুলো দেয় না। এটা হলো একজনের বাড়ি, সেরকম যেরকম আমাদের ওখানে হয় বাড়ি ভাড়া দেয় 1 বছরের জন্য 2 বছরের জন্য, সেরকম এখানে মিনিমাম থাকে 6 মাস, তারপরে আরো কন্ট্রাক্টটা বাড়ানো যায় এরকম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কালকে এখান থেকে যাব, আবার নেদারল্যান্ডস ফিরে যাব। আমি অনেকটা রাস্তা, অনেক কিছু গোছানোর বাকি, গোছাতে গোছাতে জিনিসপত্র নিতে নিতে মাথা খারাপ। তো আমি এখানে এসেছিলাম একটা ব্যক্তিগত কারণে, আমি কয়েক মাস ছিলাম এবং সেই সময় যখনই সুযোগ হয়েছে নিজেও সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি, আপনাদেরকেও ঘুরিয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যা যা আমি পর্তুগালে দেখিয়েছি। আর আপনাদের থেকে ভীষণ ভালো রেসপন্স পেয়েছি, প্রত্যেকটা পর্তুগালের ভিডিও আপনারা ভীষণ পছন্দ করেছেন, ভীষণ ভালোবাসা জানিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মানে যত ধন্যবাদ বলবো তত হয়তো আমার নিজের মন শান্ত হবে না, আরো বলতে চাই, আরো বলতে চাই। এই ভিডিও দিয়ে আমি পর্তুগাল পর্ব শেষ করছি। এই যে শহরটা আমি দেখালাম, সেই শহরে দেখার মতো হলো পুরো শহরটা নিজেই। এইখানে আপনি যেখানে যাবেন, অলিতে গলিতে প্রত্যেকটা অলি গলি দেখার মতো, প্রত্যেকটা দেওয়াল দেখার মতো, প্রত্যেকটা বাড়ি দেখার মতো। তো এইখানে ওরকম আলাদা করে কিছু নেই যে আমি এই স্পটটা দেখবো বা ওই টুরিস্টিক স্পটটা দেখবো, যেহেতু এত ছোট একটা শহর, তাই লিমিটেশন একটা খুব বড় রকম রয়েছে এখানে। তাই শহরটা দেখার হলো, শহরটা আপনাকে এই একটা গলি থেকে ছেড়ে আরেকটা গলিতে হেঁটে যেতে হবে, আর সেই অনুযায়ী সুন্দর সুন্দর আপনারা শহরটা ওইভাবেই এনজয় করা যাবে, ওইভাবেই দেখা যাবে। আজকের এই পর্তুগাল পর্ব এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর